আমাদের লিনজিয়াং নামক সুন্দর একটা জায়গা দেখানো হয়। সেইখানে আমাদের গল্পের নায়ক মায়ানন্দের সাথে ম্যাগি নামক এক ডিমন শয়তানের যুদ্ধ চলছিল। যুদ্ধের মাঝে হঠাৎ করে ম্যাগি রোমান্টিক হয়ে যায়। ঠিক তখনই অন্যদিকে আমাদের গল্পের নায়িকা ওয়াং শিয়াংকে দেখানো হয়। সে তরমুজ খেতে খেতে এই রোমান্টিক দৃশ্যটা দেখছিল। ম্যাগি যখন কিস করতেই যাচ্ছিল তখনই অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। তখন ম্যাগি পিছনে তাকিয়ে শিয়াংকে দেখতে পায়। সে টিভির রিমোট হাতে নিয়ে তরমুজ খেতে খেতে তাদের এই সুন্দর মুহূর্তটা উপভোগ করছে। আর আমরা বুঝতে পারি ওয়াং কোনোভাবে এই হিস্টোরিক্যাল জগতে চলে এসেছে ম্যাগির এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে দেওয়ার জন্য শিয়াংয়ের উপর আক্রমণ করতে আসে। আর তখন শিয়াং ভয় পেয়ে ভুলবশত রিমোটের পজ বাটনে ক্লিক করে ফেলে। আর তখনই ম্যাগি স্থির হয়ে যায়। আর শিয়াং বুঝে যায় এই জগতের নিয়ন্ত্রণ হচ্ছে এই রিমোটে। শিয়াং তখন বারবার প্লে আর পজ করে মজা নিতে থাকে। এরপর সে মায়ানন্ডকে নিয়ে পালিয়ে যায় আর গাছের নিচে বসে ভাবতে থাকে বাসায় থাকলে সে এখন কি করত। তখনই শিয়াং ভাবে যদি পজ বাটনে চাপলেই সব কিছু স্থির হয়ে যায় তাহলে পাওয়ার অফ বাটনে ক্লিক করলে আমি কি আমার জগতে ফিরে যেতে পারবো। এইটা ভেবেই সে পাওয়ার অফ বাটনে ক্লিক করে, কিন্তু কোনো কাজ হয় না। তখন মায়ানের জ্ঞান ফিরে আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সে মনে করে শিয়াং তাকে বাঁচিয়েছে, তাকে তার রক্ষাকর্তা মনে করে। এরপর মায়ান যখন তার কাছে আসতেই যাবে তখন শিয়াও ভয়ে মায়ানের মাথায় আঘাত করে আর মায়ান আবারও অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই মায়ানের বড় ভাই জিয়াও আসে। জিয়াও শিয়াওকে শত্রু ভাবে আর তার উপর আক্রমণ করে। আর তখন শিয়াও পজ বাটনে ক্লিক করে আর সে নিজের সোফার দিকে দৌড় দেয়। অন্যদিকে সোফার পাশে আসে আর তার সাথে ছিল মায়ানন্দের দুই ভাই। আর শিয়াও ভাবে আমি যদি আমার দুনিয়াতে ফিরে যেতে চাই তাহলে এই দুনিয়ার কোনো কিছুই পরিবর্তন করা যাবে না, সব কিছুই আগের মতোই থাকতে হবে। তাই শিয়াও ইয়েকে মায়ানের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই জিয়াও আসে। সে ছিল সবচেয়ে কঠোর। তাকে দেখে শিয়াও সোফার পিছনে লুকিয়ে পড়ে। তখন জিওর ছোট ভাইদের মায়ানের কাছে পাঠিয়ে দেয়। জিয়াও ওয়াং শিয়াও আর ইয়েকে শত্রু ভাবে আর সাথে সাথে লতার সাহায্যে বেঁধে তাদের আকাশের দিকে নিয়ে যায়। অন্যদিকে মায়ানের ছোট ভাইরা শিয়াংয়ের সোফা পরীক্ষা করতে করতে মিউজিক প্লে করার অপশন খুঁজে পায়। তারা খুশি হয়ে মনের সুখে নাচতে শুরু করে। তখন শিয়াও আসে আর তাদের বোকা বানিয়ে বলে এইটা কোনো দানব নয়, এইটা আমার পোষা প্রাণী, তার নাম সোফা। ঠিক তখনই সেইখানে জিয়াও আসে। ভাইরা জিয়াওকে দেখে পালিয়ে যায় আর শিয়াও তাদের থামাতে যায়। তখনই সে পড়ে যায় আর জিয়াও তাকে ধরে ফেলে আর বলে মায়ান এখনো বুঝতে পারছে না তুমি আসলে দানব নাকি সাধারণ মানুষ, কিন্তু তুমি দানবদেরও নিয়ন্ত্রণ করতে পারো, তাই আমার চোখ সব সময় তোমার উপরেই থাকবে। ক্ষণ পর সে লাইব্রেরিতে আসে। তখন সে এক বৃদ্ধ মানুষকে দেখতে পায়। তখন তাকে তার আইডি কার্ডটা দিয়ে বলে আমি এতদিন এইটার দেখাশোনা করছিলাম। তখন আর জিয়ার কথা শুনতে পায়। জিয়া মায়ানকে পছন্দ করত, তাই ওয়াং মনে করে এ নিয়ে হয়তো তাদের মাঝে ঝগড়া হচ্ছে। আস্তে আস্তে কথা বলার কারণে সে শুনতে পাচ্ছিল না, তাই সে রিমোট দিয়ে ভলিউম বাড়িয়ে দেয়। জিয়া ইয়েকে বলছিল তুমি কেন কোনো কারণ ছাড়াই মায়ানের রুমে যাও, তোমার কি মনে হয় আমি কি কিছুই বুঝতে পারি না। আর যখনই তার গায়ে হাত তুলতেই যাবে তখনই জিয়াও আসে আর তার হাত ধরে ফেলে। জিয়াওকে দেখে জিয়া বলে আমি তো শুধু তাকে এই জায়গার নিয়ম কানুন বলছিলাম। জিয়াও ইয়ের সাথে খারাপ ব্যবহার করছিল। এইটা শুনে ওয়াং চিৎকার দিয়ে বলতে শুরু করে তুমি এত বাজে কেন। এদিকে ওয়াং মনে করেছিল সে টিভি দেখতে দেখতে এই কথাগুলো বলছিল। সে ভুলেই গিয়েছিল যে সে এখন গল্পের জগতে চলে এসেছে। জিয়াও রাগে তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে
তাকে আটকে ফেলে, যার কারণে তার গাল কেটে যায় আর ব্যথা পেয়ে সে কান্না করা শুরু করে। তখন মায়ান তাকে বাঁচিয়ে নেয়। এরপর শিয়াং রিমোটের কোনো একটা বাটনে ক্লিক করে, যার কারণে শিয়াং আর মায়ানন্দ দুইজনই অনেক ইমোশনাল হয়ে পড়ে। কিছুক্ষণ পর আবার নর্মাল হয়ে যায় আর তারা ভুলে যায় একটু আগে কি হয়েছিল। ওয়াং আবারও পজ করে জিয়াকে ঘুষি মারে। এরপর প্লে করার পর সবাই দেখতে পায় তার চোখ লাল হয়ে গিয়েছে, কিন্তু কেউ বুঝতে পারে না আসলে এটা কীভাবে হলো, যার কারণে মনে করে কোনো এক অদৃশ্য শক্তির কাজ এইটা। এরপর রাতে ওয়াং সোফায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে লাইব্রেরিতে সে লুকানো গুপ্তধন খুঁজতে যায়। সে গল্পের ট্রেলারে দেখেছিল এই লাইব্রেরিতে একটা গোপন দরজা আছে। দরজা খুঁজতে গিয়ে সে দেখে জিয়াও প্রে করছে আর তার মাস্টারকে বিভিন্ন ধরনের খাবার উৎসর্গ করছে। এইটা দেখে ওয়াং মজা করে পজ করে আর ওই খাবারগুলা খেতে শুরু করে, যার কারণে হাত থেকে তার রিমোটটা পড়ে যায় আর প্লে বাটন চালু হয়ে যায়। তখন জিয়াং তাকে দেখে ভাবে তার মাস্টার এসেছে। তখন ওয়াং মজা করে বলে, তোমাকে আমার শিষ্য হতে গেলে কিছু পরীক্ষায় পাশ করতে হবে। প্রথম দিন আজব হেয়ারস্টাইল করতে হবে আর পরের দিন তাকে ম্যাজিক টাইল নামের একটা ড্রেস পরতে হবে। এইসব দেখে সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। তারপরও জিয়াও কিছুই বলে না, সে নিজেকে কোনোভাবে শান্ত রাখে। এরপরও তাকে অদ্ভুত পোশাকে নাচতে বাধ্য করে। এই দৃশ্য দেখে ওয়াংয়ের মাঝে জিয়াওয়ের জন্য মায়া হয়। কিছুক্ষণ পর ইয়ে আসে আর বলে মায়ান তার রক্ষাকর্তাকে খুঁজে পেয়েছে এবং তার সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। তখন ইয়ে তাকে সাথে নিয়ে সেই জায়গায় রওনা দেয় যেখানে মায়ান আর ম্যাগির যুদ্ধ হয়েছিল। আসলে ম্যাগি বলেছিল এই হেয়ার ব্যান্ডটা তার আর সে একসময় মায়ানকে বাঁচিয়েছিল, কিন্তু ওয়াং শিয়াং তার এই কথা বিশ্বাস করে না আর সবাইকে বোঝানোর চেষ্টা করে ম্যাগি আসলে একটা ডেভিল, কিন্তু কেউ তার কথায় গুরুত্ব দেয় না। তখন ম্যাগি মাথা ঘোরানোর ভান করে আর মায়ানের উপর পড়ে যায়। এইটা দেখে ওয়াং শিয়াংয়ের সহ্য হয় না। তার মনে হয় মায়ানের প্রকৃত ভালোবাসা হলো ইয়ে, তাই সে ডিজিটাল বুদ্ধি অবলম্বন করে আর সে রিমোটের একটা পাওয়ার বাটন চাপ দেয় আর হঠাৎ করে ম্যাগি মায়ানকে ধাক্কা দেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার সে নাটক করা শুরু করে। এইদিকে জিয়ার এইগুলা ভালো লাগছিল না। তখন ওয়াং শিয়াং জিয়ার কাছে গিয়ে বলে, যদি মায়ানের জন্য উপযুক্ত কেউ থাকে সেইটা হলো তুমি। সে অন্য কাউকে বিয়ে করতে পারে না। নিশ্চয় ম্যাগির কোনো গোপন উদ্দেশ্য আছে। তুমি সেই ব্যক্তি যে ম্যাগির আসল চেহারা মায়ানের সামনে আনতে পারবে। তাদের এই সব কথা জিয়াও শুনে ফেলে। জিয়া বলে, তোমাকে যতটা সহজ সরল মনে হয় আসলে তুমি ততটা সহজ সরল নও। পরদিন মায়ানের সামনে জিয়া আর ম্যাগি তারা দুজন একে অপরকে অপমান করতে থাকে আর ওয়াং শিয়াং জিয়ার পক্ষ নিয়ে কথা বলে। সে আবারও নাটক করা শুরু করে, মাথা ঘুরানোর ভান করে। ওয়াং শিয়াং বুঝতে পারে ম্যাগি ভালো হওয়ার নাটক করছে। এইদিকে ম্যাগি ডার্ক পার্পেল রঙের বাটারফ্লাই ব্যবহার করে মায়ানকে সে নিজের বশে আনে আর বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, এইবার আমি তোমার আত্মা নিয়ে নেই। অন্যদিকে ওয়াং শিয়াং এই রহস্যময় বাটারফ্লাইগুলাকে দেখছিল। জিয়াও বুঝতে পারে এইগুলা ডিমনিক বাটারফ্লাই। তখন জিয়াও নিজের শক্তি দিয়ে সেইগুলাকে ধ্বংস করে ফেলে, যার কারণে তার হাতে ক্ষত সৃষ্টি হয় আর কেউ একজন অদৃশ্য শক্তি দিয়ে তার এই ক্ষতটা সারিয়ে দেয়। অন্যদিকে ম্যাগি যখন মায়ানের আত্মাকে নিতে চায় তখনই ইয়ে হাতে ফুল নিয়ে আসে। ওয়াং শিয়াংও আসে, কিন্তু জিয়াও প্রবেশ করতে পারে না, কারণ ম্যাগি ঘরের চারপাশে একটা সিকিউরিটি ব্যারিয়ার তৈরি করে রেখেছিল। তখন ওয়াং শিয়াংয়ের রিমোটও কাজ করছিল না। তখন ইয়ে লক্ষ্য করে মায়ান একই কথা বারবার বলছে। ম্যাগিকে জিজ্ঞেস করলে ম্যাগি বলে, সে এখন আমার পাপেট হয়ে গিয়েছে আর আমি ডেভিল সাহিরার জন্য কাজ করি। ম্যাগি তাকে ইলেকট্রিক শক দেয়। তখন ওয়াং শিয়াং তাকে টেনে বাহিরে নিয়ে আসে। তখনই চারপাশে অন্ধকার নেমে আসে আর এইখানেই আসল কাহিনী ফাঁস হয়। তখন ওয়াং শিয়াং ব্যারিয়ারের বাইরে ছিটকে পড়ে, কিন্তু ইয়ে সেখানে আটকে যায়।
তখনই মায়ান আসে আর ইয়ের গলা চেপে ধরে। আসলে ম্যাগির আদেশেই তাকে মারতে এসেছিল। অন্যদিকে ম্যাগি তার গোপন সত্যি কথা বলে দেয়। সে বলে সে কখনো তাকে বাঁচানোর চেষ্টা করেনি, বরং সে নাটক করছিল। এই কথা শুনে মায়ান ইয়ের গলা থেকে হাত সরিয়ে নেয় আর মায়ান বলে সে শুধু ম্যাগির নিয়ন্ত্রণে থাকার ভান করছিল। এরপর ম্যাগি আসে আর ম্যাগির উপর আক্রমণ করতেই ম্যাগি অদৃশ্য হয়ে যায়। আর এইখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। এরপর কি হতে চলেছে আর মায়ানের আসল উদ্দেশ্যই কি, সে কেন ম্যাগির নিয়ন্ত্রণে থাকার ভান করেছিল আর কেন বা ইয়েকে মারতে চেয়েছিল, তা জানতে হলে দেখতে হবে পরবর্তী পর্বগুলো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে দেবেন, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আবারও চলে আসলাম শেষ পার্ট নিয়ে। আগের পর্বটি যেখানে শেষ হয়েছিল সেইখান থেকে শেষ পার্টটি শুরু হয়। মায়ান লিউকে বলছিল ম্যাগিকে আমার সেভিয়ার হওয়ার অভিনয় এই কারণে আমি করিয়েছিলাম যাতে ম্যাগি আমাকে আমার আসল সেভিয়ারের কাছে পৌঁছাতে সাহায্য করে, কিন্তু কিছুই হলো না। আড়াল থেকে এই সব কিছু ওয়াংশিয়াং শুনতে পায় আর সে অবাক হয়ে যায় আর বলে, ও আচ্ছা, মায়ান আমাকে খোঁজার জন্যই এইসব করেছে। ওয়াংশিয়াং ভাবছিল, আচ্ছা ব্যাপারটা এরকম নয় তো, আমি তাকে দেখে ফেলেছি বলে সে আমাকে মারতে চাচ্ছে। এর কিছুক্ষণ পর জিয়াও আসে আর বলে চলো আমরা হেডকোয়ার্টারে ফিরে যাই। তখন ওয়াংশিয়াং বলে অনেকক্ষণ ধরে এইখানে বসে আছি, যার কারণে আমার পায়ে ঝিম ধরে গিয়েছে, তাই আমি হাঁটতে পারছি না। এইটা শুনে জিয়াও তাকে কুলে তুলে নেয় আর হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার সময় ওয়াংশিয়াও ঘুমিয়ে পড়ে। তখন জিয়াও তার কথা ভাবতে থাকে আর তার হার্টবিটও বাড়তে থাকে। এরপর জিয়াও তাকে একটা সবুজ পাথর দেয়। এটা আসলে লোকেশন ডিটেক্টর হিসাবে কাজ করে। অন্যদিকে আমরা ডিমন প্যালেস দেখি। ডিমন জিয়াও অনেক রেগেছিল আর ম্যাগিকে বলছিল তোমাকে একটা কাজ করতে দিয়েছিলাম কিন্তু তুমি সেইটাও করতে পারলে না। অন্যদিকে হেডকোয়ার্টার দেখানো হয়, সেইখানে একটা ফলের মেলা হবে। মাত্র 68 টাকার এন্ট্রি ফির বদলে অনেক অনেক ধরনের ফল খাওয়া যাবে। সেইটা শুনে ওয়াংশিয়াংয়ের মাথায় একটা বুদ্ধি আসে আর সে মনে মনে ভাবে আমি টিভি দেখতে দেখতে তরমুজ খাচ্ছিলাম, তারপর হঠাৎ করে এই জগতে চলে আসি। আমি যদি আবারও তরমুজ খাই, হতে পারে আমি আবার আমার দুনিয়ায় ফিরে যেতে পারবো। এইটা ভেবে সে মেলাতে যায়, কিন্তু মেলার কোথাও তরমুজ খুঁজে পায় না আর সে বলে এরা কি তরমুজ খায় না নাকি। অপরদিকে জিয়াওয়ের মাথায় ওয়াংশিয়াংয়ের কথাই ঘুরছিল, সে বুঝতে পারছিল না আসলে হচ্ছেটা কি। অন্যদিকে জিয়াও মাস্টারকে উৎসর্গ করা সেই ফল ওয়াংশিয়াং খেতে খেতে ভাবছিল আমি যদি আমার জগতে ফিরে যেতে না পারি তাহলে কি হবে। ঠিক তখনই জিয়াও আসে আর তাকে এই ফল খেতে দেখে ফেলে। তখন জিয়াও বলে তোমার কাছে এই ফল আসলো কেমনে, এটা তো আমি আমার মাস্টারকে দিয়েছিলাম। ওয়াংশিয়াং এর উত্তর দিতে পারে না আর জিয়াও ভাবতে থাকে তার মাস্টারের আত্মা ওয়াংশিয়াংয়ের মাঝে চলে এসেছে আর এই ব্যাপারে তার বাবার সাথে কথা বলতে যায়। তখন বাবা বলে কখনো কখনো মাস্টারদের মৃত্যু হলে তারা একটা বডির উপর কন্ট্রোল নিয়ে নেয়। এইসব শুনে জিয়াও খুব চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আমরা ওয়াংশিয়াংকে দেখতে পাই, সে সোল অ্যাটাচমেন্টের ব্যাপারে জানার জন্য আগের প্লটগুলো দেখা শুরু করে আর নিজেকে বলে আমি তো গান নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু এইখানে এসে আমাকে অভিনয় করতে হচ্ছে। তাছাড়া এখন তো আমাকে জিওয়ের সামনে দুজন মানুষের আলাদা আলাদা অভিনয় করতে হচ্ছে। ঠিক তখনই জিওয়াও আসে আর বলতে শুরু করে তাকে তার মাস্টারের সাথে দেখা করাতে হবে। যেটা শুনে ওয়াংশিয়াং বলে সে গত রাতে ভালোভাবে ঘুমাতে পারেনি, তার কারণে তার মাস্টার এখন অ্যাক্টিভ হতে পারবে না। তখন জিয়াও বলে আচ্ছা ঠিক আছে, আর বলে তাহলে তুমি মাস্টারকে বলে দিও আমি তোমার আর মাস্টারের সোল বাঁচানোর জন্য রাস্তা খুঁজছি। অন্যদিকে
মায়ানকে দেখতে পায়। তারা প্রত্যেক বছরের মতো এই বছরও হঙ্গিং প্রতিযোগিতায় পার্টিসিপেট করার জন্য যাচ্ছিল। তাদের অপোজিটে থাকবে ডিমন প্ল্যানেটের সদস্যরা। যারা জিতবে তারা সারা বছর ফ্রিতে অনেক সুস্বাদু ফল খেতে পারবে। প্রত্যেকবার মায়ানরাই জিতে যায়, যার কারণে এবার ডিমন প্ল্যানেটের লোকেরা প্ল্যান করতে থাকে আর বলে এই বছর আমাদের জিততেই হবে, তাতে যত চূড়ামি করা লাগে লাগুক। রাস্তায় যাওয়ার সময় লিউ প্রিডিক্ট করে যে আমরা খুব তাড়াতাড়ি হংদংয়ে পৌঁছে যাব। তার কথা শুনে ওয়াং বুঝে যায় তারা কেমন তাড়াতাড়ি হংদংয়ে পৌঁছে যাবে। ঠিক তখনই তাদের চারপাশে পার্পেল কালারের একটা লেয়ার চলে আসে। আসলে এটা ডিমনদের একটা চাল ছিল, যার কারণে তারা হংদংয়ের জায়গায় লুয়ে পৌঁছে যায়। আসলে এইখানে জিয়াওদের বাড়ি ছিল, আর তার মা ছিল এই প্ল্যানেটের রানী। এইদিকে জিয়া আর ওয়াং শুয়াংকে দেখে বুঝে যায় তারা একে অপরকে পছন্দ করে, যার কারণে জিয়াওয়ের মা তাদের দুজনকে বলে তোমরা তাড়াতাড়ি বিয়ে করে নাও। কিন্তু জিয়াও তার ফিলিংসের ব্যাপারে সে স্পষ্ট কোনো কিছু বলতে পারে না। তাই সে তার মাকে বলে ওয়াংয়ের মাঝে তার মাস্টারের আত্মা আছে, কিন্তু মা বিশ্বাস করে না। আর তখন ওয়াং শিয়াং সত্যি কথা বলে দেয়, বলে যে তার ভেতরে মাস্টারের আত্মা নেই। কিন্তু জিয়াও মানতে চায় না। এরপর জিয়াও ওয়াং শিয়াংকে বাহিরে নিয়ে আসে আর বলে একবার আমার মাস্টারকে বাঁচিয়ে নেই, তারপর আমরা মায়ের কথা মতো বিয়ে করে নেব। এই কথা শুনে ওয়াং শিয়াং খুশিতে নাচতে শুরু করে। কিন্তু যখন জিয়াও আসে তখন বলে আমি তো কন্টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন জিয়াও তার জাদু দিয়ে ওয়াং শিয়াংয়ের থেকে মাস্টারের আত্মাকে আলাদা করতে চায়। এইটা দেখে ওয়াং শিয়াং বারবার বলতে থাকে আমার মধ্যে মাস্টারের আত্মা নেই, কিন্তু জিয়াও বিশ্বাস করে না। তখন ম্যাজিকের কারণে দুজনের আত্মা অদল বদল হয়ে যায়, মানে ওয়াং শিয়াংয়ের আত্মা জিয়াওয়ের মাঝে চলে যায় আর জিয়াওয়ের আত্মা ওয়াং শিয়াংয়ের মাঝে চলে আসে। তাদের উপর কারো সন্দেহ যাতে না হয় সেই জন্য জিয়াও বলে আমি আমার রুমে আর তুমি আমার পাশের রুমে ঘুমিয়ে পড়ো। আর জিয়াও বলে এমনিতেও আমার ঘুম আসবে না, তাই আমি এখন ড্রেস চেঞ্জ করব। যা শুনি ওয়াং শিয়াং রেগে যায় আর বলে তুমি আমার বডি নিয়ে যা ইচ্ছা তাই করতে পারো না। জিয়াও তাকে আরও রাগানোর জন্য বারবার বলতে থাকে না না আমি এসব ড্রেস পরে একদমই ঘুমাতে পারবো না। তাদের হাতাহাতির মাঝে ওয়াংয়ের রিমোটটা পড়ে যায় আর জিয়াও রিমোটটা তুলে উল্টাপাল্টা চাপতে থাকে। তখন ওয়াংয়ের মাঝে কিছু একটা হয়। তখন জিয়াওয়ের হাত থেকে সে রিমোটটা কেড়ে নেয় আর বলে আসলে আমি এই দুনিয়ার কেউ না, আমি যেই দুনিয়াতে থাকি সেই দুনিয়াতে সবার কাছে ম্যাজিক্যাল পাওয়ার থাকে না, কিন্তু সবার কাছে ইলেকট্রনিক ডিভাইস রয়েছে যেইটা ম্যাজিকের মতো কাজ করে। আর তুমি যেইটাকে মাস্টারের ম্যাজিক মনে করেছিলে আসলে এইটা আমার ইলেকট্রনিক ডিভাইস। আর জিয়াও এইসব শুনে ওয়াং শিয়াংকে প্রমিস করে সে শুধু মুখটা ধুয়ে শুয়ে পড়বে আর তার বডির সাথে কিছুই করবে না। এর কিছুক্ষণ পর জিয়াও এর রুমে একটা দাসী চলে আসে আর ওয়াং নামক জিয়াওকে সে সিডিউস করার চেষ্টা করে। এই মেয়েটার চোখ বাঁধা ছিল। আসলে এইখানে একটা নিয়ম ছিল, জিয়াও যদি কাউকে পছন্দ করে তাহলে তার চোখের বাঁধন খুলে দিবে আর তখনই ওই মেয়েকেই বিয়ে করতে হবে আর সে হবে এই রাজ্যের রানী। তখন দাসী বলে আমি আপনার জন্য সব কিছুই করতে পারি। আর ওয়াং শিয়াং মজা করে দাসীকে দিয়ে তার শরীর টিপাতে থাকে। দাসী তার পিঠ টিপতে টিপতে ক্লান্ত হয়ে যায়। তখন হঠাৎই চারপাশে মৃদু বাতাস বইতে শুরু করে আর দুজন কাছাকাছি আসতে শুরু করে আর তখনই তাদের আত্মা বদল হয়ে যায়, মানে আগের মতো ঠিক হয়ে যায়। তখনই সেইখানে ম্যাগি আসে, তার কাছে তখন রিমোটও ছিল না। আর ওয়াং শিয়াং তখন ম্যাগির সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে, কিন্তু এইবার ম্যাগি তার ফাঁদে পা দেয় না, বরং ওয়াংয়ের মুখের ভেতর একটা ডিমন সিড ঢুকিয়ে দেয়, যার কারণে ওয়াং শিয়াং কথা বলতে পারে না। আর ম্যাগি তার চোখটাও বেঁধে ফেলে আর তার বডির স্মেল চেঞ্জ করে তাকে জিয়াওয়ের রুমে পাঠিয়ে দেয়। এইদিকে জিয়াও তাকে দাসী ভেবে ইগনোর করতে শুরু করে।
ওয়াং শিয়াং তো বলতে পারছিল না এইটা সে। ওয়াং শিয়াং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিয়াও কিছুতেই বুঝতে পারে না। অন্যদিকে মায়ান ওয়াং শিয়াংয়ের জন্য চিন্তা করছিল। তখনই একটা পার্পেল কালার বাটারফ্লাইকে দেখতে পায়। এইটা দেখে তার মনে সন্দেহ হয়, আর বাটারফ্লাইকে পাপেট বানিয়ে ওয়াং শিয়াংয়ের কাছে পাঠায়। এরপর মায়ান ওয়াংয়ের কাছে আসে, আর তখন তার সমস্যাটা বুঝতে পারে। তখন সে ডিমন সিডটি নিজের মধ্যে নিয়ে নেয়। ঠিক তখনই জিয়াং আসে আর তার উপরে হামলা করে, আর পাপেটটি তখন উধাও হয়ে যায়। ডিমন সিড বের হওয়ার কারণে ওয়াং কথা বলতে পারছিল। ওয়াং তখন জিয়াংয়ের উপর চিল্লাতে থাকে, আর জিয়াও তার চোখের বাঁধন খুলে দেয় আর দেখতে পায় এটা তো ওয়াং শিয়াং। পরের দিন সকালে ওয়াং শিয়াংকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এখন থেকে আমার পার্টনার, মানে ওয়াইফ। আর বলে, গত রাতে আমি তোমার চোখের বাঁধন খুলে দিয়েছিলাম, আর আমাদের এইখানে এই বিষয়টাকে কমিটমেন্টের মতো ধরা হয়। কিন্তু ওয়াও পাত্তা না দিয়ে সে রিমোটটা চায়। কিন্তু জিয়াও তাকে বলে, তুমি আগে বলো তুমি আমাকে বিয়ে করবে। কিন্তু ওয়াং কিছুই বলে না, তার রিমোটটা কেড়ে নেয়। অন্যদিকে মায়ান মেডিটেশন করছিল, তখন সেখানে ম্যাগি আসে। ডিমন সিড নিজের মাঝে নেওয়ার কারণে সে ম্যাগিকে ওয়াং শিয়াং ভাবে। ম্যাগি যখন তার কাছে আসে তখন মায়ান তাকে কিস করে। ম্যাগি ওর নিজেকে আটকাতে পারে না। কিছুক্ষণ পর মায়ান সে তার দলকে নিয়ে কন্টেস্টের জন্য আসে। কম্পিটিশনটা লাইভ হচ্ছিল, অডিয়েন্সরা চাইলে ভোটও দিতে পারবে। কম্পিটিশনের প্রথম রাউন্ডে ডান্স হয়, তখন জিয়ানদের টিমের জিয়া জিতে যায়। পরের রাউন্ডে ডিমন প্ল্যানেটের একটা ডিমন জাদু করে ইনস্ট্রুমেন্ট বাজায়, যার কারণে তারা জিয়াওয়ের উপর কন্ট্রোল নিয়ে নেয়। তারপরও জিয়াও তার ডান্সটা চালিয়ে যায়, আর এই রাউন্ডে তারা ড্র করে। তৃতীয় রাউন্ডে ফাইটিং ছিল, আর মায়ান পার্টিসিপেট করে, কিন্তু তার মধ্যে ডিমন সিডের প্রভাব থাকার কারণে তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে, আর তারা এই রাউন্ড হেরে যায়। পরের রাউন্ডে ডিমন গ্রুপের সবাই নাচ আর গানের পারফরমেন্স করে, আর এই পারফরমেন্সটা অনেক সুন্দর হয়। আর এইটা দেখে ওয়াং শিয়াং নার্ভাস হয়ে যায়। ওয়াং শিয়াং গান গায় আর বাকিরা নাচে, যার কারণে তাদের এই পারফরমেন্সটা অনেক বেশি সুন্দর হয়। রেজাল্টের সময় তারা দেখতে পায় অডিয়েন্সরা তাদের অনেক বেশি পছন্দ করেছে, আর তাদের অনেক ভোটও দিয়েছে, আর মায়ানদের টিম জিতে যায়। জয় সেলিব্রেট করতে থাকে। তখন ওয়াং আর জিয়াও দুজন দুজনার দিকে আসতে শুরু করে। ঠিক এমন সময় হঠাৎ করে ওয়াং শিয়াং বুঝতে পারে সে টিভির দুনিয়া থেকে চলে এসেছে, মানে সে তার দুনিয়ায় চলে এসেছে। সে ঘরে বসে বসে টিভি দেখছে আর তরমুজ খাচ্ছে। এরপর সে যখন টিভির দিকে তাকায় তখন সে দেখতে পায় জিয়াও তাকে খুঁজছে। তখন সে বুঝতে পারে না আসলে তার সাথে কি হচ্ছে। সে কি স্বপ্ন দেখেছে, নাকি সে নাটকের একটা চরিত্র ছিল। আর এইখানে আজকের এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। আর আপনাদের কি মনে হয়, এইটা কি সত্যি স্বপ্ন ছিল, নাকি ওয়াং শিয়াং সত্যি সত্যি নাটকের জগতে চলে গিয়েছিল?